গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্ব ৬। ওসমান সাহেব দূর থেকে একটা চমৎকার দৃশ্য দেখলেন। গেটের বাইরে অপলা ও টগর। অপলা হাসছে, অপলার কোলে হাসছে টগর। তিনি মুগ্ধ চোখে তাকালেন। কিছু কিছু দৃশ্য মুহূর্তের জন্যে মানুষকে অন্যরকম করে ফেলে, অন্ধকার দূর করে দেয়। মনের কোনো একটা স্যাঁতস্যাঁতে জায়গায় হঠাৎ খানিকটা আলো এসে পড়ে। তার মন হালকা হয়ে গেল। দীর্ঘদিন তিনি কিছু লিখতে পারছেন না, একটা লাইনও নয়। না লেখার মতো কষ্টও যেন ফিকে হয়ে যাচ্ছে। তিনি হাসলেন। একজনের কান্না অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু হাসি করে। অপলা চেঁচালো, দুলাভাই, দুলাভাই। সে আজ এত উল্লেসিত কেন? ওসমান সাহেব হাসতে হাসতে বললেন, কি খবর অপলা? আমাদের ভালো খবর। আপনার খবর কি? আমার কোনো খবর নেই। এত খুশি কেন? অপলা ঘাড় কাত করে বলল, খুব ভালো সময় এসেছেন। ভালো সময় কেন? তা বলবো না। অপলা হাসছে, টগর হাসছে, হাসছেন ওসমান সাহেব। রানু দোতলার বারান্দায় দাঁড়িয়ে দৃশ্যটি দেখল। এমন আনন্দিত হবার মতো কি ঘটেছে? টগর বাবার কোলে যাবার জন্য হাত বাড়িয়েছে। এটাও একটা নতুন দৃশ্য। টগর তার বাবা মার প্রতি আলাদা কোনো আবেগ দেখায় না। ওসমান সাহেব ছেলেকে হাত বাড়িয়ে কোলে নিলেন। টগর বলল, আজ কি বুধবার? না, আজ বুধবার না। অন্য একবারে এসে দেখলাম কেমন লাগে। তুমি খুশি হয়েছ টগর? হ্যাঁ। বেশি খুশি না অল্প খুশি? টগর দাঁত বের করে হাসল। অপলা বলল, চলুন উপরে যাই। ওসমান সাহেবের কেন জানি দোতলায় উঠতে ইচ্ছে করল না। তার মনে হলো দোতলায় উঠলেই চমৎকার বিকেলটা অন্যরকম হয়ে যাবে। রানু এসে কঠিন মুখে দু একটা কথা জিজ্ঞেস করবে। আজ কারুর কঠিন মুখ দেখতে ইচ্ছে করছে না। তিনি বললেন, অপলা, চলো রাস্তার মোড়ে যাই, টগরকে চকলেট কিনে দিই। আজ ওর জন্য কিছু আনা হয়নি। বৃষ্টি আসবে তো দুলাভাই? না, আসবে না। কি করে বুঝলেন? দেখছ না, একটা বিড়াল হাঁটছে। তাতে কি হয়েছে? বৃষ্টি আসার আগে বেড়ালরা কখনো ঘর থেকে বের হয় না। পশু পাখিরা প্রকৃতির ব্যাপারগুলি আগে আগে টের পায়। সত্যি? হ্যাঁ, সত্যি। অপলা কি বলতে গিয়েও বলল না। অপলা না হয়ে রানু হলে তীক্ষ্ণ কণ্ঠে বলতো, তুমি পৃথিবীর সব রহস্য জেনে বসে আছো। অপলা রানু নয়। অপলা না হয়ে অন্য কোনো মেয়ে হলে বলতো, ওমা, আপনি এত কিছু কিভাবে জানে? প্রতিটি মানুষ আলাদা, একজনের সঙ্গে অন্যজনের কোনো মিল না। দুলাভাই, বলো। টগরকে আমার কাছে দিন, আপনার কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে না? না, আমার অভ্যেস আছে। মোড়ের কাছাকাছি আসতেই বড় বড় বৃষ্টির ফোঁটায় ফোঁটা পড়তে শুরু করল। অপলা অবাক হয়ে বলল, কি আশ্চর্য, বৃষ্টি পড়ছে কেন? যেন বৃষ্টি পড়াটা উচিত নয়। তিনি হেসে ফেললে। আপনি হাসছেন কেন? তুমি আমার কথাটা এমনভাবে বিশ্বাস করেছ দেখে হাসছি। লেখকদের কথা চট করে বিশ্বাস করতে নেই। আপনি এত আস্তে আস্তে হাঁটছেন কেন? দৌড়ে গিয়ে ওই বারান্দায় ওঠেন, টগর ভিজে যাচ্ছে যে। তিনি সত্যি সত্যি দৌড়ালে। তার গলা জড়িয়ে টগর খিলখিল করে হেসে উঠল। সে খুব মজা পেয়েছে। ওসমান সাহেব হালকা গলায় বললেন, এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, এক্ষুনি থেমে যাবে। আপনার কোনো কথা আমি আর এখন বিশ্বাস করি না। বিশ্বাস করো আর না করো, বৃষ্টি থামবে। যে বৃষ্টির ফোঁটা বড় হয় সে বৃষ্টি বেশিক্ষণ থাকে না।
আপনি এমনভাবে কথা বলেন যে মনে হয় সত্যি কথা বলছেন। একজন লেখকের গুণ হচ্ছে বিশ্বাসযোগ্যভাবে কথা বলা। ওসমান সাহেবের বৃষ্টির কথাগুলি মিলে গেল। চট করে বৃষ্টি থেমে গেল। দোকানের বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষগুলি মুহূর্তের মধ্যে নেমে গেল রাস্তায়। দারুণ ব্যস্ত সবাই। এরকম একটা মেঘলা সন্ধ্যায় কারোরই তেমন কোনো কাজ থাকার কথা নয়। অথচ সবাই এমন ব্যস্ত যেন মুহূর্তে ছুটে না গেলে বিরাট ক্ষতি হয়ে যাবে। অপলা বলল, ইস, টগর ভিজে একেবারে কাই হয়ে গেছে। চকলেট নিয়ে চলুন, তাড়াতাড়ি বাসায় যাই। ভিজে কাই হয়ে গেছে একটা নতুন ধরনের এক্সপ্রেশন, আগে কখনো শোনা যায়নি। তিনি মনে মনে নোট করে ফেললেন, কখনো না কখনো ব্যবহার করা যাবে। কিন্তু সত্যি কি ব্যবহার করা যাবে? কোনোদিন তিনি লিখতে পারবেন কিছু? আজকাল তার মনে সন্দেহ দেখা দিয়েছে। কাল রাতে দীর্ঘ সময় লেখার টেবিলে বসেছিলেন। বসে থাকায় সার হয়েছে। অন্য সময়ে কাগজে আঁকিবুকি করেন। একটা দুটি লাইনও লেখা হয়। কাল তাও হয়নি। ঘুমোতে যাওয়ার সময় মনে হয়েছে এভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। দুলাভাই, কি ভাবছেন? কিছু ভাবছি না। চলুন ফিরে যাই। কি কিনবেন কিনে নিন। টগরের ঠান্ডা লাগবে, দেখুন কাঁপছে। টগর বলল, আমি যাব না। তিনি তাকালেন ছেলের দিকে। টগরের চোখ মুখ উজ্জ্বল। তিনি বললেন, বাসায় যাবে না? না। না কেন? কোথায় যেতে চাও? তোমার সঙ্গে যাব। তিনি তাকালেন অপলার দিকে। সে আবার বলল, বাসায় চলুন তো, আপা খুব রাগ করবে। নির্ঘাত টগরের ঠান্ডা লাগবে, দেখুন ওর দাঁত কিরকির করছে। রাস্তায় নেমেই ওসমান সাহেবের মনে হলো রানুর কাছে ফিরে যাবার কোনো অর্থ হয় না। রানুর কাছে না গিয়ে তিনি বরং রাস্তায় রাস্তায় হাঁটবেন। এককালে এরকম করতেন। বিয়ের পর রানুকে নিয়ে কিছুদিন হেঁটেছে। রানু বিরক্ত হয়েছে, চোখ মুখ কুঁচকে বলেছে, এ কি বিশ্রী অভ্যাস, বিনা কারণে হাঁটছ কেন? তোমার ভালো লাগছে না? এর মধ্যে ভালো লাগার কি আছে? রানুর স্বভাবই হচ্ছে প্রশ্ন দিয়ে প্রশ্নের জবাব দেওয়া, শিশুদের স্বভাব। শিশুরাই প্রশ্নের উত্তরে প্রশ্ন করে। তার পিছনে থাকে শিশুর সরলতা। কাজেই তাদের প্রশ্ন শুনতে ভালো লাগে। বয়স্কদের বেলায় সেটা হয় না। অপলা বলল, এরকম গম্ভীর হয়ে কি ভাবছেন? কিছু ভাবছি না। আচ্ছা দুলাভাই, আপনি কি রানু আপা সম্পর্কে কিছু শুনেছেন? তার বিয়ের প্রসঙ্গে কিছু? তিনি কিছু বললেন না। অপলা অন্যদিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই আপনার কানেও গিয়েছে। ওর বিয়ের কথা বলছো? হ্যাঁ, আলম ভাইয়ের সঙ্গে বিয়ের গুজব শুনেছি। এটা ঠিক না, আমি আপাকে জিজ্ঞেস করেছিলাম। ওসমান সাহেবের কোনো ভাবান্তর হল না, যেন তার কিছুই যায় আসে না। অথচ তার খুশি হওয়া উচিত। উচিত নয় কি? অপলা মৃদু স্বরে বলল, আমার মনে হয় আপা একদিন আপনার কাছে ফিরে যাবে। তাহলে তুমি খুব খুশি হবে? হ্যাঁ। কেন বলো তো? অপলা এক মুহূর্ত না ভেবে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে দুলাভাই। তিনি চমকে তাকালেন। অন্ধকার হয়ে আসছে। অপলার মুখ দেখা যাচ্ছে না। তার খুব ইচ্ছে হলো অপলার মুখের রেখাগুলি দেখতে। তিনি তার কোনো এক উপন্যাসে লিখেছিলেন, একমাত্র কিশোরীরাই ভালোবাসার কথা সরাসরি বলতে পারে। কোন বইয়ে বলেছিলেন? এমন নয় যে তিনি অসংখ্য উপন্যাস লিখেছেন, কিন্তু তবু কেমন যেন ঝামেলা হচ্ছে। কিছুই আজকাল মনে করতে পারেন না। সব জট পাকিয়ে যায়। সবকিছুই কি এলোমেলো হয়ে যাচ্ছে? রানু বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সে তার শাড়ি বদলেছে। সামান্য কিছু সাজগোজও করেছে। কেন করেছে সে নিজেও জানে না। ওদের আসতে দেখে সে ভিতরে চলে গেল। ওসমান সাহেব গেটের সামনে এসে বললেন, অপলা, আজ আর ভেতরে যাব না। কেন?
যেতে ইচ্ছে করছে না। অন্য একদিন আসবে। না, না, এসব কি? চলুন। আপা অপেক্ষা করছে আপনার জন্যে। আমার জন্য অপেক্ষা করছে না? নাও, টগরকে নাও, ও ঘুমিয়ে পড়েছে। অপলা টগরকে কোলে নিল। ওর শরীর মনে হয় পুরোপুরি সারেনি। কেমন চট করেই ঘুমিয়ে পড়ল। ও কোলে উঠলেই ঘুমিয়ে পড়ে। তিনি বললেন, অপলা, আমি যাচ্ছি। অপলা বিস্মিত হয়ে বলল, আপনার কি হয়েছে দুলাভাই? কিছু হয়নি। আমি লিখতে পারছি না। লিখতে না পারা কি খুব কষ্টের? হ্যাঁ, খুব কষ্টের। আচ্ছা যাই। দুলাভাই প্লিজ, আপনি রানু আপার সঙ্গে দেখা করে যান। আপনার পায়ে পড়ি। আমার একটা কথা রাখুন। তিনি বড়ই অবাক হলেন। মেয়েটির গলায় এত কাতরতা কেন? আসুন দুলাভাই। তিনি সিঁড়ি ভেঙে উঠতে শুরু করলেন। হঠাৎ তার বড় ক্লান্তি লাগল। নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি কখনোই কিছু করতে পারেন না। মনের ওপর অসম্ভব চাপ পড়ে। রানু বেশ সহজ স্বাভাবিকভাবেই কথা বলল। ওসমান সাহেব জানতে পারলেন সে শীঘ্রই এ বাড়ি ছেড়ে দিবে। অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট নিবে। তুমি দেখো তো, তোমার চোখে কোনো খালি বাড়ি পড়ে কিনা। তুমি তো হেঁটেই বেড়াও, নাকি এখন আর হাঁটো না? হাঁটি, এখনো হাঁটি। বাড়ি চোখে পড়লে তোমাকে বলবো। তিনি উঠে পড়লেন। রানু সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসে হঠাৎ করে বললে, মিলিকে একজন ভালো ডাক্তার দেখানো উচিত। তিনি বিস্মিত হয়ে বললেন, কেন? আমার মনে হয় ও অসুস্থ। কি রকম অসুস্থ? বুঝতে পারছি না। ওকে সাইকিয়াট্রিস্ট দেখাও। ওর স্বামীর সঙ্গে কথা বলো। বলবো। তুমি তো যাও না ওদের বাসায়। একদিন যাও, ওর স্বামীকে বুঝিয়ে বলো। ওসমান সাহেবের বেশ মন খারাপ হলো। রিকশায় উঠে তিনি মিলির মেয়েটির জন্য ৩ অক্ষরে একটা নাম ভাবতে লাগলেন, যার শুরু হবে ম দিয়ে, এবং এমন একটা নাম যা আগে কেউ রাখেনি। প্রথমে যে নামটি মনে হলো সেটা হচ্ছে ময়ূর। ময়ূর নাম কি কেউ আগে রেখেছে? পাখিদের নামে প্রচুর নাম আছে, দোয়েল, ময়না, কিন্তু ময়ূর নাম কেউ রাখেনি। অথচ কি চমৎকার একটা পাখি! নাম রাখার ব্যাপারে খুব সূক্ষ্মভাবে হলেও কোনো এক ধরনের সাইকোলজি কাজ করে। ফলের নামে আমরা নাম রাখি, আপেল, বেদেনা, কমলা, কিন্তু আম নিয়ে কারো নাম নেই। এর কারণ কি? ওসমান সাহেব শব্দ করে হেসে উঠলেন। রিকশাওয়ালা চমকে পিছনে ফিরে তাকালো। বোধহয় তাকে পাগল ভাবছে। মিলির কাছে এখন আর যেতে ইচ্ছা করছে না। কাল যাওয়া যাবে। সকাল ৯টা। এ সময় সাধারণত সবাইকেই ঘরে পাওয়া যায়। মিলি বাসায় ছিল না। মিলির বর মতিউর রহমান ছিল। এই ছেলেটিকে ওসমান সাহেব পছন্দ করেন, অথচ সে ঠিক পছন্দ করার মতো মানুষ নয়। উদ্ধত প্রকৃতির মানুষ, হিসাবী ও বৈষয়িক। তবু তাকে ভালো লাগে কেন? চেহারার জন্য নয় নিশ্চয়ই। মতিউর রহমানের চেহারা ভালো নয়, গ্রাম্য গ্রাম্য ভাব আছে। ওসমান সাহেবকে দেখে মতিউর রহমান খুবই অবাক হলেন। অতিরিক্ত রকমের ব্যস্ত হয়ে পড়লেন। ভাই সাহেব কেমন আছে? ভালো। হঠাৎ এদিকে? এমনি এলাম, তেমন কোনো কারণ নেই। মিলি কোথায়? মিলি ডাক্তারের কাছে গেছে, এখনই চলে আসবে। ঠিক আছে, আমি বসছি। মিলির সঙ্গে দেখা হয় না অনেকদিন। ও আছে কেমন? ভালোই আছে। অবশ্য সবসময় কমপ্লেন করে, ঘুম হয় না। আমি কিন্তু দেখি ঠিকই ঘুমাচ্ছে। ওষুধ খেয়ে ঘুমায়? না, এমনিতেই ঘুমায়। একজন সাইকিয়াট্রিস্ট দেখালে কেমন হয়? সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, ও বোধহয় ঠিক সুস্থ না। মতিউর রহমান অনেকক্ষণ চুপ করে থেকে অপ্রাসঙ্গিকভাবেই বলল,
ভাই সাহেব, আপনি কি আজ দুপুরে আমাদের সঙ্গে ৪টার ডাল ভাত খাবেন? খাবো। আমি বিকেল পর্যন্ত থাকবো এখানে। মিলি আসবে কখন? আমি ওকে আনার জন্য লোক পাঠাচ্ছি। লোক পাঠানোর দরকার নেই, ও আসুক ধীরে সুস্থে। ডাক্তারের কাছে অন্য সময়েও যেতে পারবে। এখন এসে আপনার জন্য নিজের হাতে রান্না বান্না করি, খুব খুশি হবে। আপনি কি হাত মুখ ধোবেন? না, তুমি তোমার কাজ করো, আমার জন্য ব্যস্ত হতে হবে না। একা বসে থাকতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আপনি বসে চা খান, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। বাজারে যাচ্ছ নাকি? না, মিলিকে আনতে যাচ্ছি। তিনি এদের এই বাড়িতে অনেকদিন পর এসেছে। বাড়ি অনেক রকম পরিবর্তন হয়েছে, নতুন ঘর উঠেছে কয়েকটি। মিলিদের এই বাড়ি কিনে নেবার কথা ছিল, কিনে নিয়েছে কিনা কে জানে। সদাগরদের বাড়ির মতো বিশাল এক বাড়ি, আসবাবপত্রে ঠাসা। এদের প্রচুর পয়সা হয়েছে মনে হয়, আগে এত সচ্ছলতা ছিল না। মিলি বাড়িতে ঢুকেই উচ্ছ্বসিত হয়ে উঠল। তুমি আমার এখানে আসবে এটা আগে বললে না কেন? আগে বললে কি হতো? কত কিছু করতাম। তোর মেয়ের নাম ঠিক করেছিস? হ্যাঁ, মিনতি। নামটা কেমন ভাইয়া? সুন্দর না? আমি আস্তে আস্তে তোর মেয়ের জন্য নাম ভাবছিলাম, ৩ অক্ষরের, ম দিয়ে শুরু। কি নাম? ময়ূর। মিলি অবাক হয়ে তাকিয়ে রইল, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ময়ূর? হ্যাঁ। ময়ূর কখনো নাম হয়? তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি ভাইয়া? বোধহয় হচ্ছে। মিলি খুব হাসতে লাগলো, যেন অনেকদিন পর সে একটা মজার কথা শুনল। হাসির ভঙ্গিও অস্বাভাবিক। ওসমান সাহেব মনে মনে ভাবলেন, মিলি কি সত্যি অসুস্থ? মতিউর রাগী চোখে তাকিয়ে আছে। হাসি থামলেই সে হয়তো কিছু বলবে। মিলি হাসি থামাল, চার চোখে পানি এসে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছল। মতিউর বলল, তুমি যাও, রান্না বান্না শুরু করো, 12টা বাজে। আমার রানতে ইচ্ছেও হচ্ছে না, অন্য কেউ রাঁধুক। তুমি কি করবে? আমি ভাইয়ার সঙ্গে গল্প করব। তুমি কাউকে বলো কিংবা হোটেল থেকে কিছু আনিয়ে নাও। মতিউর চলে গেল, তার মুখ থমথম করছে। ঘরে রান্নাবান্না করার হয়তো কেউ নেই। খুব সহজেই মিলি হোটেলের প্রসঙ্গ এনেছে। তার মানে এরা প্রায়ই হোটেল থেকে খাবার আনিয়ে নেয়। কিন্তু শাশুড়ি তো এখানে থাকেন, তিনি থাকতে হোটেলের খাবার আসবে এ বাড়িতে? ভাইয়া, তুমি কি মাকে কখনো স্বপ্ন দেখো? ওসমান সাহেব ভেবে পেলেন না হঠাৎ মার প্রসঙ্গ কেন এলো। মিলি কি এলোমেলোভাবে চিন্তা করতে শুরু করেছে? তিনি মিলির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মিলি হালকাভাবে বলল, আমি প্রায়ই দেখি, রোজ রাতে দেখি, কালো দেখেছি। কে দেখিস? দেখি মা খুব লজ্জিত ভঙ্গিতে আমার কাছে এসে দাঁড়া। অস্পষ্ট স্বরে বলেন, ভুল হয়ে গেছে মিলি, কিছু মনে করিস না। তখন আমি তার সঙ্গে ঝগড়া করতে শুরু করি। কি নিয়ে ঝগড়া? জানি না কি নিয়ে। মা এত ভালো মানুষ ছিলেন, তার সঙ্গে আমি ঝগড়ার স্বপ্ন কেন দেখব? স্বপ্ন স্বপ্নই। না, স্বপ্ন স্বপ্ন না, স্বপ্নের অনেক মানে আছে। মিলি কাঁদতে শুরু করলি। তিনি কি বলবেন ভেবে পেলেন না। কান্না থামা মিলি। মিলির সঙ্গে সঙ্গে কান্না থামালো। ওসমান সাহেব বললেন, আমি কিছুদিন আমার গ্রামের বাড়িতে গিয়ে থাকব। কেন? এমনি, বিশেষ কোনো কারণ নেই। আমিও তোমার সঙ্গে যাব ভাইয়া। একা থাকার জন্য যাচ্ছি, দলবল নিয়ে গেলে তো আর একা থাকা যাবে না। এখানে তো একাই থাকতে। তার ঠিক।
গ্রাম এবং শহরের বেশ কমটা কি হচ্ছে? ওসমান সাহেব মৃদু স্বরে বললেন, অনেক দিন থেকে কিছু লিখতে পারছি না। পরিবেশ বদলে দেখতে চাই লাভ হয় কিনা। তোমার রান্না বান্না করে দিবে কে? লোকজন পাওয়া যাবে নিশ্চয়ই। যাবে কবে? কাল। রানু ভাবি জানে? না। মিলি খানিকক্ষণ ইতস্তত করে বলল, গতকাল রানু ভাবি আর আলম ছেলেটিকে দেখলাম রিকশা করে যাচ্ছে। হাত ধরাধরি করে দুজন বসে আছে। ওসমান সাহেব হেসে ফেললে। মিলি বিরক্ত স্বরে বলল, হাসছ কেন? এমনি হাসছি। মিলির কোনো ভাবান্তর হলো না। ওসমান সাহেব বললেন, কাউকে দিয়ে সিগারেট আনিয়ে দে, সিগারেট শেষ হয়ে গেছে। মিলি উঠল না, যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল, যেন সে তার কথা শুনতে পায়। মিলি, বলো। মতিউরের সঙ্গে কথা বলছিলাম, সে তোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। জানি, পাগলের ডাক্তার। তোমার কি মনে হয় আমি পাগল? না, পাগল হবি কেন? আমাকে সান্ত্বনা দেবার জন্য বলছো? আসলে তোমার ধারণা আমি পাগল। তা না হলে ডাক্তারের কথা তুলতে না। তুই এত সুন্দর লজিক বের করেছিস, তারপরও তোকে পাগল বলবে কে? বলে, সবাই বলে। আমার শাশুড়ি তো আমাকে দেখে এমন ভয় পান, আমি ঘরে ঢুকলেই চমকে ওঠেন। পাগলকে মানুষ যেমন ভয় পায় সেরকম আর কি। বলতে বলতে মিলি খিলখিল করে হাসতে শুরু করল। সে হাসি আর কিছুতেই থামে না। ওসমান সাহেব অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে রইলেন। সম্পূর্ণ অপ্রকৃতিস্থ একজন মানুষের হাসি। মতিউর ঘরে ঢুকে ধমক ধমক দিল, আবার কি শুরু করেছ? মিলির হাসি থেমে গেল। থমথমে গলায় বলল, আমি হাসতেও পারবো না? তুমি রান্নাঘরে যাও তো মিলি। না, আমি রান্নাঘরে যাব না, এখানেই থাকবো এবং ভাইয়াকে সব বলে দিব। ভাইয়া শোনো, ও এখন আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, গেটে তালা দিয়ে রাখে, কাউকে টেলিফোনও করতে দেয় না, টেলিফোনের মাউথপিস খুলে রেখেছে। সে যখন কাউকে টেলিফোন করতে চায় তখন মাউথপিস লাগায়। মিলি, তুমি রান্নাঘরে যাও তো। না, আমি যাব না। কি করবে তুমি? মারবে আমাকে? বেশ তো, মারো। ওসমান সাহেব মৃদু স্বরে বললে, খিদে লেগেছে মিলি, খাওয়ার ব্যবস্থা করে। মিলি শান্ত মেয়ের মতো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, 10 মিনিটের মধ্যে খাবারের দেব। সে ছুটে বেরিয়ে গেল। ওসমান সাহেব মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। তার সামনে মতিউর রহমান বসে আছে। দুজনের মুখেই কোনো কথা নেই। মিলিদের বাড়ি থেকে তিনি বের হলেন সন্ধ্যার পর। রিকশাওয়ালাকে বললেন, আমি কোথাও যাব না, শহরে খানিকটা ঘুরব। তোমার যেদিকে ইচ্ছা করে সেদিকে যাও। রিকশাওয়ালা ইতস্তত করছে। মন ঠিক নেই এমন কাউকে রিকশায় তুলতে তার হয়তো দ্বিধা আছে। আজকাল ফয়সাল সাহেবের ঘুমের রুটিন অদলবদল হয়ে গেছে। কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়েন, বেশ গাঢ় ঘুম। সেই ঘুমের স্থায়িত্ব কম। জেগে ওঠেন মিনিট 5-এর মধ্যে এবং জেগেই নিজের ওপর নিজেই রেগে যান। ভয়ঙ্কর রাগ। কেন দীর্ঘদিনের এই কৃতদাস শরীর তার কথা শুনবে না? মৃত্যু কি এসে যাচ্ছে? সে কি অপেক্ষা করছে বাইরে? দেখতে সে কেমন? ফয়সাল সাহেবের মনে হল সে দেখতে অন্ধ ভিখিরিদের মতো। নোংরা পুঁতিগন্ধময় তার পোশাক, হাতে লম্বা লম্বা কালো নখ, সমস্ত গায়ে কুষ্ঠিরোগীর মতো ঘা। সেই ঘা থেকে লালাপ ঝড় চলছে, রস ঝরছে। আজও ফয়সাল সাহেব নিজের ওপর প্রচণ্ড রাগ নিয়ে জেগে উঠলেন। ঘড়ি দেখলেন সন্ধে 7টা। হঠাৎ তার খটকা লাগল, সন্ধ্যা না সকাল। তার মাথা দুলতে লাগল। সময়ের জ্ঞান কি চলে যাচ্ছে? এ কেমন কথা? তিনি ভয় পাওয়া গলায় ডাকলেন, বিথি, বিথি।
বিথি প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল। সাদা একটা শাড়ি তার গায়ে, লাল একটা শাল ছড়িয়ে দিয়েছে শাড়ির উপর। শালের মাথার ওপর ঘন কালো চুল এলিয়ে দিয়েছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। এসব দৃশ্য তিনি আর বেশিদিন দেখবেন না। একজন অচেনা অজানা যুবক এই মেয়েটির হাত ধরে ছাদে হাঁটাহাঁটি করবে। অসহ্য। ফয়সাল সাহেবের মুখে যন্ত্রণার ছাপ পড়ল। তিনি মুখ কুঁচকে ফেললেন। বিথি ক্ষীণ স্বরে বলল, স্যার, আমাকে ডেকেছেন? হুম। কি জন্য? এখন সকাল না সন্ধ্যা? বিথি বিস্মিত হয়ে বলল, সন্ধ্যা? সন্ধ্যা হলে কোথাও আলো নেই কেন? বারান্দার বাতিটা জ্বালিয়ে দিব? দরকার নেই, তুমি বসো আমার পাশে। বিথি বসল। এত দূর বসতো যে, নাকি বুড়ো মানুষদের কাছে বসতে ভালো লাগে না? চেয়ারটা টেনে আরো কাছে নিয়ে আসো। বিথি চেয়ার টানল। ফয়সাল সাহেব বিথির ডান হাতের ওপর নিজের হাত রাখলেন। বিথির কোনো ভাবান্তর হল না। যেভাবে বসেছিল সে ঠিক সেভাবেই বসে রইল। বিথি, জি, আমি এই বাড়িটা তোমার নামে লিখে দিয়ে যাব। বিথি কিছু বলল না। ফয়সাল সাহেব বললেন, 12 কাঠার জমির উপর বাড়ি। জমির ভ্যালুয়েশনই হবে তোমার 20 লাখ টাকা। বাড়ির দাম আর ধরলাম না। কি কথা বলছো না কেন? বিথি শান্ত স্বরে বলল, চা খাবেন স্যার? চা নিয়ে আসি। না, চা আনতে হবে না, বসে থাকো চুপচাপ। হাত ধরে আছি বলে কি তোমার খারাপ লাগছে? জি না স্যার। ফয়সাল সাহেব বিথির ফর্সা হাতের দিকে তাকালেন। কি ফর্সা হাত, কি নরম! এই কোমল পেলব হাতের উপর তার হাতটাকে কি কুৎসিত দেখাচ্ছে। তার বুকের ভেতর একটা নিঃশ্বাস পাক খেতে লাগল। ভোগ করবার কত কি আছে পৃথিবীতে, কিন্তু সময় এত অল্প। কিছুই ভোগ করা যায় না, সময় এত কম। বিথি, জি স্যার। বাড়িটা তোমাকে দান করে যাব, বুঝতে পারছো? অন্ধকার হয়ে যাচ্ছে, বাতি জ্বেলে দেই? দাও। বিথি উঠে গিয়ে বাতি জ্বালালো। এই মেয়েটি আরো সুন্দর হয়েছে। ঘন কালো চোখ। এত কালো চোখ হয় মেয়েদের? বিথি, জি। চোখে কাজল দিয়েছ নাকি? জি না। তুমি যাচ্ছ কোথায়? আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। কিছুই আনতে হবে না, যেখানে বসেছিলে সেখানে বসে থাকো। বিথি এসে বসল। ফয়সাল সাহেব আবার তার হাত তুলে নিলেন। সময় ফুরিয়ে আসছে। নখদন্ত নিয়ে অপেক্ষা করছে কুৎসিত মৃত্যু। সে তার অন্ধ চোখে তাকিয়ে আছে বারান্দার দিকে। ফয়সাল সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। বৃক্ষ বারবার তার যৌবন ফিরে পায়। প্রতি বসন্তে নতুন পাতা আসে তার গায়ে, কিন্তু মানুষের যৌবন আসে একবার। কোথায় পড়েছেন এটা? কার লেখা? ওসমানের কোনো বইতেই কি পড়েছেন? এমন একটা চমৎকার কথা অপদার্থ ছেলে কি করে লিখবে? নিশ্চয়ই অন্য কেউ লিখেছে, আজকাল কিছু মনে থাকে না। বিথি, জি। ওসমানকে একটা টেলিফোন করে জিজ্ঞেস করো তো, বৃক্ষ বারবার তার যৌবন ফিরে পায়, এই কথাটা সে তার কোনো বইয়ে লিখেছে কিনা। লিখেছেন। বইটির নাম হচ্ছে, থাক, নামের দরকার নেই। তুমি যাও, বাতিটা নিভিয়ে দিয়ে, আলো চোখে লাগছে। বিছে আলো নিভিয়ে দিল। রানু আজ একটু সকাল সকাল অফিস থেকে এসেছে। টগরকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাবে। দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছে কেন সে? ভিটামিন টিটামিন কিছু খাওয়ানো দরকার। বাসায় ঢুকতে গিয়ে সে চমকে গেল। বসার ঘরের দরজা হাট করে খোলা। সিগারেটের গন্ধ আসছে, অথচ তালাবদ্ধ থাকার কথা। অপলা কলেজ থেকে ফিরবে 5টায়। টগর খালার কাছে। অসময়ে তালা খুলে বসে থাকবে কে?
আলম বসেছিল। রানুকে দেখে সে ফ্যাকাশে ভাবে হাসল। রানু বলল, ঘরে ঢুকলে কিভাবে? নিচ থেকে চাবি এনে খুলেছি। ভালো করেছ। কেমন আছো তুমি? আলম জবাব দিল না। তার ফর্সা গাল ঈষৎ লাল হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তাকে নার্ভাস প্রকৃতির মানুষ বলা যাবে না, কিন্তু আজ তাকে নার্ভাস লাগছে। রানু অস্বস্তি বোধ করতে লাগল। একজন নার্ভাস মানুষ হঠাৎ অস্বাভাবিক কিছু করতে পারে। বেশ সহজভাবেই বলল, তুমি বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আলম কিছু বলল না, আরেকটা সিগারেট ধরালো। রানু বলল, চাটা কিছু খাবে? না, পানি খাবো। এক গ্লাস পানি দাও। রানু পানি দিয়ে গেল। আলম চুমুক দিয়েই গ্লাস নামিয়ে রাখল। বিস্বাদ কিছু মুখে দিলে মানুষের চোখ মুখ যেভাবে বিকৃত হয়, তার চোখ মুখও সেরকম হয়েছে। আলম বলল, একটু তাড়াতাড়ি আসবে রানু। তোমার কি কোনো তাড়া আছে? না। আমার দেরি হবে না। তুমি বসো। রানু দেরি করতে লাগলো। ঠিক এই মুহূর্তে আলমের সামনে বসে থাকতে ইচ্ছে হচ্ছে না। সবসময় সবকিছু ভালো লাগে না। আলম একটা চমৎকার ছেলে। তার সঙ্গে গল্প করতে রানুর ভালো লাগে, কিন্তু আজ কেন জানি ইচ্ছে করছে না। রানু অনেকখানি সময় নিয়ে গোসল করল। বালতিতে ভেজা কাপড় ছিল, সেগুলি ধুয়ে ফেলল। কাজটা উল্টা করা হলো। কাপড়গুলি আগে ধোয়া উচিত ছিল। সে দ্বিতীয়বার গায়ে পানি ঢালতে লাগল। তার মধ্যে কি সূচিবায়ুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে? সম্ভবত দিচ্ছে। বাইরে কোথাও গেলেই সমস্ত শরীর নোংরা মনে হয়। আগে এসব ছিল না, নতুন দেখা দিয়েছে। আলম গম্ভীর মুখে বসে আছে চেয়ারে, বসার ভঙ্গি রাগে রাগি। রানু ঘরে ঢুকেই বলল, দেরি করে ফেললাম তাই না? হ্যাঁ, তা করেছ। ঠিক ১ ঘন্টা ৬ মিনিট দেরি করেছ। আই এম সরি। আলম শীতল স্বরে বলল, তুমি ইচ্ছা করে এতটা দেরি করলে। আমার মনে হয় তুমি আমাকে এড়িয়ে যাবার চেষ্টা করছ। এড়িয়ে যাবার চেষ্টা করব কেন? আমি জানি না কেন, কিন্তু তুমি করছো। এটা অবশ্য নতুন না, প্রায় তুমি এরকম করো। করো না? বলো, নাকি করো না? আমরা সবাই প্রিয়জনদের এড়িয়ে চলার চেষ্টা করি। আমি যেমন করি, তুমিও তেমন করো। ঠিক না? আলম জবাব দিল না। রুমাল বের করে মুখ মুছল। এটা তার বিদায় নেবার লক্ষণ। উঠবার সময় হলেই সে রুমাল বের করে মুখ মোছে, চিরুনি দিয়ে চুল আঁচড়ে নেয়। অভ্যাসটা মেয়েলি। পুরুষ মানুষদের চেহারা সম্পর্কে এতটা সচেতন হওয়া ঠিক না। আলম বলল, আমি উঠছি। এখনই উঠবে কি? বসো, চা খাও। সে হ্যাঁ না কিছুই বলল না। যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। রানু চা বানাতে চলে গেল। অপলা এসে ঢুকল প্রায় সঙ্গে সঙ্গেই। ৫টা বেজে গেছে নাকি? অপলা আসে ৫টার দিকে। আলম ভাই, কেমন আছেন? ভালো। এমন মুখ কালো করে রেখেছেন কেন? আপার সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে নাকি? না, দারুণ একটা খবর আছে। দাঁড়ান, বলছি। ভেরি এক্সাইটিং। অপলার রান্নাঘরে চলে গেল। তোমার অফিস কেমন হলো আপা? ভালো। টগর ফেরেনি এখনো? না। দারুণ একটা ব্যাপার হয়েছে আপা। রানু কোনো রকম উৎসাহ দেখালো না। অপলা প্রায়ই দারুণ খবর বলে। যেসব খবর বলে সেগুলো খুবই হালকা ব্যাপার। আজ আমাদের কলেজে নবীনবরণ উৎসব হলো। ২ জন বিখ্যাত লেখককে আনা হলো। একজন হচ্ছে, আন্দাজ করো তো কে? রানু জবাব দিল না। দুলাভাই। চমৎকার বক্তৃতা দিলেন। এমন সব হাসির কথা বলতে লাগলেন, আমরা হাসতে হাসতে বাঁচি না। দুলাভাই যে এমন হাসাতে পারেন জানতাম না। সাধারণত সব গল্প সাধারণ সব গল্প এমন অন্যরকম করে বলতে লাগলেন। একটা গল্প হচ্ছে ভূতের গল্পের লেখককে নিয়ে। ভদ্রলোক একদিন দুপুরবেলা গল্প লিখতে বসেছেন।
বলতে হবে না, গল্পটা আমি জানি। তুই বসার ঘরে চাটা দিয়ে আয়। গল্পটা শেষ করে যাই। 1 মিনিট লাগবে। শেষ করার দরকার নেই। অকলা থেমে থেমে বলল, দুলাভাই লোকটিকে তুমি পছন্দ না করতে পারো, কিন্তু তার গল্পগুলিতে ভালো। গল্পগুলো তো কোনো দোষ করেনি। রানু উত্তর না দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অপলা চা দিতে গিয়ে গল্প শুরু করেছে। হাত নেড়ে নেড়ে কথা বলছে। বুঝলেন আলম ভাই, আমি তো ভাবিনি দুলাভাইকে দেখব। আমি প্রায় চিৎকার করে উঠলাম। বহু কষ্টে সামলে এসছি। অনুষ্ঠান শেষে অটোগ্রাফ নেবার জন্য ঠেলাঠেলি পড়ে গেল। আমিও অচেনা মেয়ের মতো খাতাটা বাড়িয়ে দিয়েছি। তারপর কি হয়েছে শোনেন। আলমের কোনো কথা শোনা যাচ্ছে না। সে নিশ্চয়ই থমথমে মুখে বসে আছে। বাড়ির সামনে রিকশা এসে থেমেছে। একজন অপরিচিত লোক টগরকে কোলে করে নিয়ে নামছে রিকশা থেকে। কার না কার হাতে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন খালা। রানু টগরের দিকে তাকিয়ে হাত নাড়ল। টগর তাকালো, হাসল না, হাত নাড়ল না, কিছুই করল না। কি যে অদ্ভুত হচ্ছে ছেলেটা। সমস্ত দিন মাকে দেখেনি, কিন্তু সে নির্বিকার, যেন মাকে সারাদিন দেখতে না পাওয়া একটা স্বাভাবিক ঘটনা। বসার ঘরে অপলা একাই কথা বলে যাচ্ছিল, আর তার উচ্ছ্বাস এবং আবেগ দুই খুব উঁচুতারে বাঁধা। দুলাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, এটাই কি উচ্ছ্বাসের মূল কারণ? আলম ভাই, গল্পটা শোনেন। একজন লেখক শুধু ভূতের গল্প লেখেন। একদিন দুপুরবেলায়, অপলা, তোমার গল্পটা অন্যদিন শুনবে। আজ আমার একটা কাজ আছে, আমি উঠব। 1 মিনিট লাগবে, বসুন না। প্রচণ্ড মাথা ধরেছে। অন্য একদিন শুনব। বসুন, আপাকে ডাকি। না থাক, ওকে ডাকতে হবে না। আলম ভাই, আপনাদের কি রাগারাগি হয়েছে? না না, কিছুই হয়নি। আলম ঘর থেকে বের হবার প্রায় সঙ্গে সঙ্গেই টগর ঢুকল। অপলা ব্যস্ত হয়ে পড়ল টগরকে নিয়ে। এই টগর, আজকে কি হয়েছে বলতো? কি হয়েছে? আমাদের ফাংশনে একজন বিখ্যাত লোক এসেছিলেন। সে লোকটি লম্বা, চোখে কালো চশমা পরা। বলতো লোকটিকে। বাবা, যা কাণ্ড হয়েছে না। কি হয়েছে? রানু বসার ঘরে ঢুকে দেখল টগর অপলার কোলে বসে আছে। মাকে ঢুকতে দেখে লাজুক ভঙ্গিতে হাসল। কেমন ছেলে সারাদিন টগর? ভালো। সারাদিন বাসায় ছিলে নাকি অন্য কোথাও গিয়েছিলে? টগর সে কথার জবাব দিল না, মুখ টিপে হাসল, যেন এটা একটা অপ্রয়োজনীয় কথা। এর জবাব দেবার কোনো দরকার নেই। বাবার কিছু কিছু স্বভাব সে পেয়ে যাচ্ছে। যেসব প্রশ্নের জবাব দেবার কোনো প্রয়োজন মনে করবে না, সেসব প্রশ্নের জবাব সে দেবে না। রানু সবসময় ভাবত, টগরের বাবা এটা অন্যদের রাগিয়ে দেবার জন্যে করে থাকে। এখন মনে হয় না, এটা তার স্বভাব। রানু বলল, টগর, দুপুরে কি দিয়ে ভাত খেয়েছ? টগর এই প্রশ্নটির জবাবও দিল না। সম্ভবত এটাও তার কাছে একটা অপ্রয়োজনীয় প্রশ্ন। সে অপলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন বলল। রানু শীতল স্বরে জিজ্ঞাসা করল, কি বলছ টগর? টগর চুপ করে রইল। অপলা হাসি মুখে বলল, দুলাভাই আমাদের ফাংশনে কি বললেন তাই জানতে যাচ্ছে। এটা ফিসফিস করে বলার কি দরকার? হয়তো ভাবছে তুমি রেগে যাবে। আমি রেগে যাব কেন? না রাগলেও বিরক্ত হবে। তার কথা উঠলেই তুমি নীরব হও। হও না? রানু লক্ষ্য করল অপলা কাটা কাটা জবাব দিচ্ছ। তার গলার স্বর তীক্ষ্ণ, যেন সে একটা ঝগড়া বাঁধাতে চায়, রাগিয়ে দিতে চায় রানুকে। টগর অপলার গলা জড়িয়ে কৌতূহলী চোখে তাকাচ্ছে। রানু সহজ স্বরে বলল, যাও টগর, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে নিয়ে হাঁটতে যাব। কোথায়? রাস্তায় হাঁটব। শিশু পার্কের দিকেও যেতে পারি। যাবে? টগর মাথা নাড়ল। সে যাবে, কিন্তু তার মধ্যে তেমন কোনো উৎসাহ দেখা গেল না, যেন নেহায়েত মাকে খুশি করবার জন্য রাজি হওয়া।
রাতে ঘুমাতে যাওয়ার আগে রানু উঁকি দিল অপলার ঘরে। সে গভীর মনোযোগে খাতা খুলে দেখছে। রানুকে ঢুকতে দেখেই খাতা বন্ধ করে ফ্যাকাশেভাবে হাসল। রানু লক্ষ্য করল অপলার মুখ লালচে হয়ে আছে। তোর এখানে একটু বসি অপলা। বসো, আমার এখানে বসতে হলে আবার অনুমতি লাগবে নাকি? অপলার নার্ভাস ভঙ্গিতে হাসল। রানু বলল, তোর এই খাতায় তোর দুলাভাই কি অটোগ্রাফ দিয়েছে? হুম। দেখতে পারি? অপলা খাতা বের করল। 2 লাইনের একটা লেখা। হাই সখী, এ তো স্বর্গপুরী নয়। পুষ্পে কিত সম, হেলা তৃষ্ণে জেগে রয়। গোটা গোটা অক্ষরে লেখা, দেখতে ভালো লাগে। অপলা ভয়ে ভয়ে বলল, অটোগ্রাফের জন্য যারা যারা গিয়েছে দুলাভাই তাদের সবার খাতায় এরকম সুন্দর সুন্দর লাইন লিখে দিয়েছে। জানি, এরকম অসংখ্য লাইন তার মুখস্থ। তুমি রাগ করনি তো আপা? রাগ করব কেন? অপলা মাথা নিচু করে বসে রইল। রানু বলল, কিন্তু তুই এমন ভাব করছিস যেন তোকে একটা প্রেমপত্র লিখে দিয়েছে। তুই এই লেখাটা কম করে হলেও 1,00,000 বার পড়েছিস। পড়িসনি? তুমি শুধু শুধু রাগ করছো আপা? না, রাগ করছি না। একজন লেখক তার ভক্ত পাঠিকাকে সুন্দর একটা কবিতার লাইন লিখে দিয়েছে, এতে রাগ করার কিছু নেই। কিন্তু সেই পাঠিকা যদি মনে করে এই লাইন তার জন্যই লেখা, তাহলে মুশকিল। কি মুশকিল? রানু বলল, তোকে একটা গল্প বলি, শোন। আমার বিয়ের পরপরই একবার একটা মেয়ে তাকে চিঠি লিখল, বিবাহিতা মেয়ে। বিয়েতে ওর কিছু বই পেয়েছিল, সেই বইয়ে আবেগে আপ্লুত হয়ে লেখা চিঠি। ও চিঠির জবাব দিল, মেয়েটি আবার লিখল, চমৎকার চিঠি। তারপর একদিন এলো দেখা করতে। মেয়েটি দেখতে ভালো নয়, কালো, বেটে, অসম্ভব রোগা। তো দুলাভাই মেয়েটিকে দেখেই রেগে গেল, মুখ কালো করে বলল, আমি এখন লিখছি, এখন কথা বলতে পারবো না। অথচ এই মেয়েটিকে সে সুন্দর করে চিঠি লিখেছে, বই পাঠিয়েছে। তারপর তারপর কি? তোর দুলাভাই চলে গেল অন্য ঘরে। মেয়েটি ঘণ্টাখানিক বসে রইল। আমি 2-একটা কথা বলতে চেষ্টা করলাম, কিন্তু সে নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে আসেনি। দুলাভাই আর কথা বললেন না? না। তবে মেয়েটি যদি সুন্দরী হতো, সে তার সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা সাহিত্য নিয়ে আলাপ করত, আগ্রহ নিয়ে বলত, জীবন কি, জীবনের মানে কি। মেয়েটি আবার ঘুরে ঘুরে আসত। অপলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। রানু বলল, লোকটির মধ্যে কোনো কিছুর প্রতি কোনো মমতা নেই। মানুষের প্রতি যার মমতা নেই সে লেখক হতে পারে না। লেখকরা মানুষের কথা লেখে, মমতা ছাড়া তাদের কথা লেখা যায় না। কিন্তু তিনি তো লিখেছেন। ওইসব ট্র্যাশ, ডাস্টবিনে ফেলে দেওয়ার জিনিস। যে কবিতার লাইন তোর খাতায় লিখেছে তার পেছনেও কোনো সত্য নেই, অন্যের ধার করা লাইন। তার গল্প উপন্যাসও সেরকম, তুই পাতাটি ছিঁড়ে ফেলে দে। অপলা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? ঠিকই বলছি, ছিঁড়ে ফেল। না, ওটা আমি ছিঁড়ব না। দে পাতাটা আমার কাছে। অপলা খাতা দিল না, বিস্মিত চোখে তাকিয়ে রইল। রানু খাতাটা হাতে নিয়ে মুহূর্তের মধ্যে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। আপা, তুমি এরকম করলে কেন? ঠিকই করেছি। না, তুমি ঠিক করনি। এটা আমার জিনিস, আমার জন্য লেখা। ওটা তুমি ছিঁড়তে পারো না। তোমার নিজের যা আছে সেগুলো ছিঁড়ে ফেলো, আমারগুলি কেন? অপলা কেঁদে ফেলল। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের দূরে কোথাও, পর্ব 6। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।